আসসালামু আলাইকুম। আজকে আবার লাইভ স্টার্ট হয়েছে, সবাই জয়েন করতে থাকো। যেটা পড়াবো সেটা হচ্ছে লাস্ট ক্লাসে যেটা পড়াইছিলাম, আশা করি সবার মনে আছে যে অভিকর্ষ স্তরণের বিভিন্ন ধরনের মান, বিষুব রেখার মান, মেরু অঞ্চলের মান, অভিকর্ষ স্তরণ কি, অভিকর্ষ স্তরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়, এই ব্যাপারগুলোই পড়াইছিলাম মোটামুটি। আশা করি পড়ছো, কারণ লং টাইম একটা সময় পাইছো। এতটুকু পড়া আশা করি সম্ভব হওয়া উচিত। তো এগুলা হচ্ছে নর্মাল পড়া, নর্মাল কথাবার্তা। ওখানে একটা সূত্র পড়ছিলাম, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের সূত্র, জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের সূত্র হলো এটা। আর ভূপৃষ্ঠ ব্যতীত যে কোনো জায়গায় অভিকর্ষ ত্বরণের সূত্র হলো ডি স্কোয়ার। এটা এই ডি দ্বারা কি বোঝায়? পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুটার দূরত্ব। ওই বস্তুটা যদি পাহাড়ের উপরও থাকে, এটা যদি পৃথিবী হয়, ধরো এটা পাহাড়ের উপর আছে, তাহলে এই যে কেন্দ্র থেকে পাহাড় পর্যন্ত যে দূরত্বটা, কেন্দ্র থেকে পাহাড় পর্যন্ত যে দূরত্বটা, সেটাই ডি। আর আমি এখানে আর যেটাকে বলতেছি সেটা ভূপৃষ্ঠে, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ আর, সেটা ধরে নিয়ে বলতেছি। এই নিয়ে পড়াইছিলাম। এখন আজকে পড়াবো যেটা, সেটা হচ্ছে ওজন, ভর, ভর ওজনের পার্থক্য, মহাশূন্যে ওজনহীনতা, এবং এই সম্পর্কিত পারলে কিছু ছোটখাটো অঙ্ক করব। এই অঙ্কগুলোই মূলত পরীক্ষায় তোমাদের বেশিরভাগ সময় আসবে। আগে যেগুলা করাইছি ওগুলাও আসবে, ওগুলাও মানে আসে। আর ওগুলা জেনে রাখা দরকার, কারণ পরবর্তী ক্লাসে এগুলো সবই আছে। 9-এ উঠলেও পাবা। 9-এ তোমরা তো সায়েন্স, কেউ যদি সায়েন্স পড়ো তাহলে তো পাবা, যদি কমার্স পড়ো তাও কিন্তু পাবা, বলা যায়। কারণ মহাকর্ষ তো এমন একটা টপিক যেটা সব ক্লাসেই থাকে। কারণ 9-এ কমার্স পড়লেও তো বিজ্ঞান তোমার কম্পালসারি হিসেবে থাকবে। তো আর সায়েন্স পড়লে তো এগুলো আছেই, ফিজিক্সের মধ্যে আছেই। তো আসো দেখি আজকে যেটা কি করব। আজকে পড়বো হচ্ছে ওজন। ওজন যেটাকে ইংরেজিতে বলে ওয়েট, যেটাকে ইংরেজির উচ্চারণ হচ্ছে ওয়েট। ওজনের পূর্বে বেশ কিছু ধারণা আমাদের নেওয়া উচিত। সেটার ধারণা হলো ভর। দেখো, ভর ভর ভর, ভরের ইংরেজি হচ্ছে মাস। প্রথম ক্লাসে এগুলো পড়াইছিলাম, ভর। এখন আসলে আমি এতদিন যাবত ভর পড়াচ্ছি, আসলে ভরটা কি? ভর আমি নর্মালি বললে বুঝবা। একটা জিনিসের ভর, তুমি আগের আগের ক্লাসে যেগুলো আমি দিয়ে বুঝাচ্ছি যে এটার ভর এত, এটার ভর এত। এখন আসলে বইয়ের অর্থে ভরটা কি? ভরটা বেশি খুব কঠিন কিছু না। ভরটা হচ্ছে, আমরা ধরো দোকানে যাই, দোকানে গিয়ে যে মাপি, যে আমাকে 1 কেজি চাউল দেন, আমাকে 1 কেজি আটা দেন, আমাকে ধরো 1000 গ্রাম চিনি দেন, 250 গ্রাম ধরুন যে কোনো কিছু আর কি, একটা নির্দিষ্ট পরিমাণ দিয়ে আমরা একটা মাপি। একটা ওয়েট মেশিন থাকে অথবা দাঁড়িপাল্লা থাকে, সেটা দিয়ে ধরে অথবা বসায়া সেই জিনিসটাকে আমরা মাপি। এই যে মাপতেছি, আসলে আমরা কি এটার ওজন মাপতেছি? আমরা বলি আর কি যে ওজনে কম দিবেন না, এটা কতটুকু ওজনের দিচ্ছেন, আসলে কি ওজন মাপতেছি? সেটা আসলে কিন্তু ওজন মাপতেছি না, আমরা মাপতেছি হচ্ছে ভর। আমরা প্রত্যেকবার গিয়ে গিয়ে একটা ভুল কথা বলি, আমাকে এতটুকু ওজনের জিনিস দেন, আমাকে এতটুকু পরিমাণ, মানে ওজনটা বলি আর কি, এটা কতটুকু ওজনের। ওজন বলতে আসলে কিন্তু ওইটা কিছুই না, ওইটা হচ্ছে ভর। যে জিনিসটা আমরা দোকানে গিয়ে বলি সেটা হচ্ছে ভর, সেই পরিমাণ জিনিসটা আমাকে দেন, আজকে বুঝবা। তার মানে আমরা দৈনন্দিন জীবনে সবসময় একটা ভুল মিসকনসেপশনের মধ্যে থাকি। সেটা হচ্ছে ভরকে ওজন দ্বারা রিপ্লেস করে ফেলি, ভরকে ওজন দ্বারা রিপ্লেস করে ফেলি। যেখানে ভর কথাটা বলা দরকার সেখানে আমরা বলি ওজন। তো এখন এই ভর আসলে ব্যাপারটা কি মিন করে? আমি তো বললাম যে মাপা, মাপা ব্যাপারটা ভর, আসলে তো বুঝলাম যে মাপা ব্যাপারটাই ভর, যেটা ওজন মানে এই ইয়াতে মাপতেছি, পরিমাণটা করতেছি, সেটাই আমার ভর। এখন সংজ্ঞাটা কিভাবে দিব? সংজ্ঞাটা হলো, কোনো বস্তুর মধ্যে অবস্থিত মোট পদার্থের পরিমাণকে বলা হয় ওই বস্তুর ভর। আবার বলি, ভরের সংজ্ঞাটা হলো, কোনো বস্তুর মধ্যে মোট পদার্থের পরিমাণকে বলা হয় ওই বস্তুর ভর। পদার্থ বলতে আমরা কি বুঝি? পদার্থ বলতে বুঝি অণু, পরমাণু, অথবা জেনারেলি যদি বলি পরমাণু। পদার্থ বলতেই বুঝি পরমাণু। তার মানে আমরা বলতে পারি কোনো বস্তুর মধ্যে মোট পরমাণু
পরিমাণটা কি বলা হয়? ওই বস্তুর ভর। অর্থাৎ আরো সিম্পলিফাই করে বললাম। তো পরমাণুর পরিমাণকে সচরাচর বলে না মানুষ। মানুষ বলতে চায় কোনো বস্তুর মধ্যে মোট পদার্থের পরিমাণকে, আর কারণ পদার্থ মানেই তো অণুপরমাণু, তাই বলা হয় কোনো বস্তুর মধ্যে মোট পদার্থের পরিমাণকে বলা হয় ওই বস্তুর ভর। আমরা দোকানে গিয়ে যেটা বলি সেটা হচ্ছে ভর, এতটুকুও বুঝতে পারছো। তাহলে ওজন কি? ওজন ব্যাপারটা কি? ওজন হচ্ছে এক প্রকার বল। এটা একটু লিখে দিই। ওজন হচ্ছে এক প্রকার বল। ওজন হচ্ছে এক প্রকার বল। কি ধরনের বল? এটা মূলত হলো, ওজন হচ্ছে মূলত অভিকর্ষ বল। অভিকর্ষ বল। আশা করি মোটামুটি, আমার মনে হয় না এই দুইটা লাইনের মধ্যে কোনো ধরনের বুঝার সমস্যা মানে বুঝতে সমস্যা আছে। বাংলা ভাষায় লিখছি একদম। ওজন হচ্ছে এক প্রকার বল এবং সেটা কি ধরনের বল? সেটা হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষ কাকে বলে সেটা আগেই বলছি, যে পৃথিবী এবং অন্য কোনো বস্তুর মধ্যকার যে আকর্ষণ সেটাই হলো অভিকর্ষ। পৃথিবী এবং অন্য কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাই হলো অভিকর্ষ। আর অভিকর্ষ বল মানে কি? অভিকর্ষ বল মানে হলো পৃথিবী কোনো বস্তুকে যে বলে তার দিকে আকর্ষণ করে। এখন পৃথিবী, একটা কথা মনে রাখবা, মহাকর্ষ সূত্রের ক্ষেত্রে যদি কোনো গোলক আকৃতির বস্তু হয়, ফুটবল, মহাকর্ষ, মহাকর্ষের ক্ষেত্রে অর্থাৎ দুইটা বস্তু তো সবসময় নিজেকে আকর্ষণ করে, এটা তো নর্মালি বুঝো। এটা পরস্পরকে আকর্ষণ করতেছে কিন্তু আমরা দেখতেছি না, আর মানটা খুব কম। দুইটা বস্তু সবসময় তো পরস্পরকে আকর্ষণ করে। এখন এই আকর্ষণটা খুব কম বিধায় আমরা বুঝতে পারি না, কিন্তু পৃথিবী একটা বড় আকারের বস্তু, বিশাল বড় বস্তু, তার মধ্যে প্রচুর পরিমাণে ভর আছে, যার কারণে পৃথিবীর আকর্ষণ বলটা খুব ভালোভাবে বোঝা যায়। যার কারণে পৃথিবীর পৃষ্ঠে আর কি কোনো বস্তুকে ছেড়ে দিলে সেটা নিচের দিকে নেমে আসে, কারণ পৃথিবী সেই বস্তুটাকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। গোলক মহাকর্ষের ক্ষেত্রে আমরা একটা জিনিস বলছিলাম, এই যে এরকম ভাবে আকর্ষণ বল সর্বদা সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। আর যদি বস্তু দুইটা গোলক আকৃতির হয় তাহলে তাদের কেন্দ্র থেকে আকর্ষণ বলটার পরিমাপ করা হয়, অর্থাৎ বস্তুটার কেন্দ্রেই মূলত তার ভর কেন্দ্র থাকে, আর এই ভর কেন্দ্রই সকল ওজন নিয়ন্ত্রণ করে বা আকর্ষণের ব্যাপারটা নিয়ন্ত্রণ করে তার কেন্দ্র। তো পৃথিবী যে বলে কোনো বস্তুকে আকর্ষণ করে সেটাই হলো বস্তুর ওজন। ওজন কি? পৃথিবী যে বলে কোনো বস্তুকে আকর্ষণ করে বা কেন্দ্রের দিকে টানে, এগুলো মুছে দিয়ে আশা করি লেখা হয়েছে। পৃথিবী যে বলে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলে ওজন। পৃথিবী যে বলে অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে পৃথিবীতে সবসময় তার ভূপৃষ্ঠের দিকে বা কেন্দ্রের দিকে কোনো বস্তুকে আকর্ষণ করতে থাকে। এই যে কেন্দ্রের দিকে আকর্ষণ করার যে প্রবণতা, সেই অভিকর্ষ বলটাই হলো ওজন। আশা করি বুঝতে পারছো, না বুঝার মতো কিছু নাই এখানে। আর এই ব্যাপারগুলো বেশিরভাগ মুখস্থ রাখতে হবে, যে ওজন কাকে বলে, ওজনের ব্যাপারটা কি, আর বইটা পড়তে হবে। বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে উদাহরণ দিয়ে 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 লেখা আছে টপিকগুলো, বইটা না পড়লে কিছু বুঝতে পারবা না। তার মানে কি বললাম? আমার প্রথম ব্যাপারটা হচ্ছে ভর, দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে ওজন। পৃথিবী যে বলে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওজন বলে, আর কোনো বস্তুর মধ্যে অবস্থিত মোট পদার্থের পরিমাণকে ভর বলে। আশা করি দোনোটার মধ্যে পার্থক্য বুঝতে পারছো। ওজন কিভাবে, এখন আমার ইচ্ছা হয়েছে যে আমি তো ভর পরিমাপ করি কিভাবে, কোনো একটা মেশিনের মধ্যে সেই বস্তুটাকে বসাই, তখন তার সামনে একটা ডিসপ্লে থাকে, সেই ডিসপ্লেতে লেখা ওঠে যে এটার ভর এত। অথবা দাঁড়িপাল্লাতে একটা এর সমপরিমাণ ভর বিশিষ্ট একটা বাটখারা বসাই, ওই পাশে আরেকটা জিনিস বসে, সমপরিমাণ হলে বুঝতে পারি যে এটার ভর এত। ওজনটা কিভাবে পরিমাপ করব, অর্থাৎ পৃথিবী কি বলে আকর্ষণ করতেছে সেটা কিভাবে পরিমাপ করব? তো এরকম অনেক গবেষণা করার পরে, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করার পরে, ল্যাবে বিভিন্ন এক্সপেরিমেন্ট করার পরে
বিজ্ঞানীরা একটা সূত্র দিছে ওজন পরিমাপের জন্য। সেই সূত্রটা আমি একটু লিখি। ওজনকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। ওজনকে ডাব্লিউ, ক্যাপিটাল লেটারের ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। ডাব্লিউ কোত্থেকে আসছে? ওজনের ইংরেজি প্রতিশব্দ হলো ওয়েট। ওজনের ইংরেজি প্রতিশব্দ ওয়েট, সেই ওয়েট থেকে ডাব্লিউ আসছে। ডাব্লিউ এটা এক্সপেরিমেন্টাল ফলাফল থেকে বের করে দেখা গেছে ওজনের সূত্র হলো এম জি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। এই সূত্রটা তোমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে ওজনের জন্য। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, অর্থাৎ ওজন ইজ ইকুয়াল টু ভর, বস্তুর ভর, যে বস্তুর আমি ওজন নির্ণয় করব সেই বস্তুর ভর এবং ওই অভিকর্ষ ত্বরণ, মানে ওই স্থানের অভিকর্ষ ত্বরণ। তো ওই স্থানের অভিকর্ষ ত্বরণ আমার লাগবে না। আমরা হিসাবের সুবিধার জন্য সর্বদা হিসাবের সুবিধার জন্য জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড তার উপর স্কয়ার, এই মানটা ধরে নিই। জি ইজ ইকুয়াল টু 9.8, এটা হচ্ছে একক, জি এর একক মিটার পার সেকেন্ড স্কয়ার। এই জিনিসটাকে আমরা ধরে নিই ওজন পরিমাপে এই জি এর মানকে হিসাবের সুবিধার জন্য। এই সূত্র দ্বারা আমরা কোনো বস্তুর ওজন নির্ণয় করতে পারি। এখানে দুইটা রাশি আছে, একটা হচ্ছে বস্তুর ভর আর একটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের মানকে সব সময় 9.8 ধরে নিই। এগুলা নরমাল কথাবার্তা, আশা করি বুঝতে পারছো। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, জি এর মান সবসময় 9.8। পৃথিবীর মধ্যে যে কোনো স্থানে ওজন নির্ণয়ের জন্য 9.8 আমরা ধরে নিই। এখন আমাদের কাজ হচ্ছে কিছু অঙ্ক করা। অঙ্কটার প্রশ্ন বলবো, প্রশ্নটা লিখে নাও। একটি মুড়ির টিনের ভর, আশা করি লেখছো। একটি মুড়ির টিনের ভর 6 কেজি। একটি মুড়ির টিনের ভর 6 কেজি। পৃথিবীতে সেই মুড়ির টিনের ওজন কত? বলছি মুড়ির টিনের ভর লিখতে হবে, দেয়া আছে প্রথমে মুড়ির টিনের ভর। এটাকে আমি এম দ্বারা কমা দিয়ে এম লিখলাম, মানে ভরকে তো এম দ্বারা প্রকাশ করা হয়, ইজ ইকুয়াল টু 6 কেজি। তার মানে বলছি পৃথিবীতে ওজন কত? অভিকর্ষ ত্বরণ, মানে একটা অঙ্ক কিভাবে করব সেটা দেখাচ্ছি। অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকুয়াল টু 9.8। ওখানে এককটা লিখতে হবে, আমার তো জায়গা নেই তাই আমি এককটা লিখতে পারতেছি না। এরপর লিখবো আমরা জানি W is equal to mg। W is equal to mg, এটা ওজন নির্ণয়, পৃথিবী মুড়ির টিনের ওজন নির্ণয় করতে বলছে। is equal to m এর মান কত 6 ইনটু g কত 9.8। এখন একটা জিনিস চিন্তা করো, ওজনের একক কি? ভরের একক কিলোগ্রাম, ভরের একক গ্রাম, ভরের একক টন, ভরের একক কুইন্টাল, এগুলা ভরের একক। তাহলে ওজনের একক কি? আমরা তো দোকানে গিয়ে যেটা বলি 1 কেজি দেন, 1000 কেজি দেন, সেটা তো বলি তার ভর, মানে তার ভর পরিমাপ করে আমাদেরকে বলি যে এটা দেন। তাহলে ওজনের একক কি? ওজনের একক হবে নিউটন। কেন নিউটন হবে? কারণ ওজন হচ্ছে এক প্রকার বল। আমি প্রথম আলোচনায় সেটা বলে আসছি, ওজন হচ্ছে এক প্রকার বল। সেটা কি ধরনের বল? অভিকর্ষ বল। তার মানে ওজন যে কথা, অভিকর্ষ বল সেটা একই কথা। ওজন যে কথা, অভিকর্ষ বল সেটা একই কথা। তার মানে আমি বলে নিতে পারি বলের একক যা হবে, অর্থাৎ বলে যে কোনো বলের একক, সেটা মহাকর্ষ হোক, অভিকর্ষ হোক, তাড়িৎচুম্বকীয় হোক, স্থির বৈদ্যুতিক হোক, ধাক্কাজনিত বল হোক, প্রবাহজনিত বল হোক, সান্দ্র বল হোক, মানে অনেক ধরনেরই বল আছে। যেই ধরনের বলই হোক, বলের একক সর্বদা নিউটন। তার মানে ওজনের এককও নিউটন, তাই আমি এখানে নিউটনের কে প্রকাশ করে এন দ্বারা, এন। 6 ইন্টু 9.8, আমার মনে হয় যদি গুণ করি 6 8 6 48 8 4 6 9 54
58.8 নিউটন সম্ভবত হবে। 58.8 নিউটন হলো এই মুড়ির টিনের ওজন। মোটামুটি এই পর্যন্ত অঙ্কটা বুঝতে পারছো। এখন পরবর্তী অঙ্কের দিকে অ্যাপ্রোচ করি। তার আগে আরেকটা ইনফরমেশন, অঙ্কটা করার আগে একটা ইনফরমেশন, সুন্দর একটা ইনফরমেশন দিয়ে দিই। ওজন আমি বললাম পৃথিবীর কেন্দ্র যে বলে কোনো বস্তুকে আকর্ষণ করে সেটাই বস্তুর ওজন। তাহলে যদি বলি বস্তুর ওজন চাঁদে কি রকম হবে, তার মানে চাঁদের কেন্দ্র ওই বস্তুটাকে যে বলে আকর্ষণ করবে সেটাই হবে চাঁদের ওজন। চাঁদে বস্তুর ওজন, চাঁদের বস্তুর ওজন যদি বলি চাঁদে বস্তুর ওজন কাকে বলে, তাহলে বলতে হবে যে চাঁদে কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করবে সেটাই হবে চাঁদে বস্তুর ওজন। মঙ্গলে বস্তুর ওজন বলতে কি বোঝায়, তার মানে মঙ্গল গ্রহ কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করবে সেটাই হবে মঙ্গলে বস্তুর ওজন। এখন একটা জিনিস জেনে রাখো, এটা একটা মুখস্থ রাখবা, চাঁদে বস্তুর ওজন ইজ ইকুয়াল টু চাঁদে বস্তুর ওজন ইকুয়াল টু, ওখানে জায়গা নাই তাই ইকুয়াল টু নিচে লিখছি 1/6 ইন্টু পৃথিবীতে বস্তুর ওজন। অর্থাৎ চাঁদে বস্তুর ওজন পৃথিবীতে বস্তুর ওজনের 1/6, অর্থাৎ পৃথিবীতে বস্তুর ওজন যদি হয় 60 কেজি, চাঁদে সেই বস্তুর ওজন হবে 10 কেজি। 6 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 6 গুণ কমে যাবে চাঁদে বস্তুর ওজনটা। পৃথিবীতে বস্তুর ওজনটা যদি হয় 60 কেজি, চাঁদে গেলে সেই বস্তুর ওজনটা হবে 10 কেজি, অর্থাৎ 6 গুণ ওজন কমে যাবে চাঁদে গেলে পৃথিবী থেকে। এটা মনে রাখবা, পৃথিবীতে বস্তুর ওজন চাঁদে বস্তুর ওজন পৃথিবীতে বস্তুর ওজনের 1/6 ভাগ, অর্থাৎ 1/6 ভাগ, 6 ভাগ কমে যাবে চাঁদে গেলে। এখন আমি একটা প্রশ্ন দিই, ধরো সেই প্রশ্নটাই মুড়ির টিনের ভর, যেটা আগের মতো যে মুড়ির টিনের ভরটা হলো লিখতে হবে, দেয়া আছে মুড়ির টিনের ভর m = 6 কেজি, জি অভিকর্ষ ত্বরণ g = 9.8। তাহলে চাঁদে বস্তুর ওজন কত? আমরা জানি পৃথিবীতে বস্তুর ওজন সেটা হলো w = mg। তো পৃথিবীতে বস্তুর ওজন আমি প্রথমে ভেঙে ভেঙে বের করি, 6 × 9.8, এটা হিসাব করলে আসে, আগে বের করে রাখছি 58.8 নিউটন। তাহলে চাঁদে বস্তুর ওজন, চাঁদে বস্তুর ওজন, চাঁদকে ইংরেজিতে বলে মুন, তাই আমি ডাব্লিউ লিখে তার নিচে সাবস্ক্রিপ্ট আকারে এম লিখলাম, যেটা দিয়ে বোঝাচ্ছি চাঁদে মানে মুনে বস্তুর ওজন WM দিয়ে প্রকাশ করলাম। কি করব, 6 দিয়ে ভাগ দিয়ে দিব, 58.8 নিউটন। ভাগ দিলে কত আসে একটু যদি আমি দেখি, ভাগটা দিলে কত আসে, 58.8 ভাগ 6, তাহলে আসে 9.8 নিউটন। অর্থাৎ চাঁদে বস্তুর ওজনটা হচ্ছে কত, চাঁদে বস্তুর ওজন কত, 9.8 নিউটন। তো মোটামুটি এইগুলা হচ্ছে নরমাল আলোচনা, বুঝতে পারছো আশা করি যে এটা চাঁদে বস্তুর ওজন নির্ণয় করার একটা কৌশল, এটাও একটা অঙ্ক হিসাবে ধরে রাখতে পারো। তো মোটামুটি আর যদি আচ্ছা এখন যদি এটা বলতো যে একটি মুড়ির টিনের ভর 6 গ্রাম, 6 গ্রাম, তাহলে চাঁদে বস্তুর ওজন কত, তাহলে কি করতাম, এই 6 সংখ্যাটাকে আমাকে কেজিতে কনভার্ট করতে হবে, কারণ আমরা যত হিসাব করব সকল হিসাব হবে এসআই এককে। এসআই একক কি কি, এসআই একক আমি আগেই বলছি, এসআই একককে বলে এমকেএস। এমকেএস মানে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড। দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, এই ধরে এমকেএস অর্থাৎ এসআই এককে সকল কিছু হিসাব করা হয়। তো এখন এটা দেখো গ্রামে দেয়া আছে, কিলোগ্রামে দেয়া নাই, কিলোগ্রামে নিয়ে যেতে হবে, তার মানে 1000 দ্বারা ভাগ দিতে হবে। যদি আমি ভাগ দেই তাহলে কত আসে, 0. সম্ভবত এতই আসে, 0.006 কেজি, এখানে কেজি লিখতে হবে। g = 9.8। এখন আমাকে চাঁদে বের করতে হবে। আচ্ছা আমি এখানে কিন্তু ডাইরেক্টলি চাঁদের ওজনটা বের করে ফেলতে পারি, ওই এভাবে আমি লিখতে পারি, প্রথমে পৃথিবীতে বস্তুর ওজন mg বের করলাম, তারপর চাঁদে লিখবো wm = 6/mg, এভাবে লিখবো না? তো আমি সরাসরি এটা না করে লিখতে পারি যে চাঁদে বস্তুর ওজন
চাঁদে বস্তুর ওজন WM ইজ ইকুয়াল টু mg/6, ডাইরেক্ট লিখে দিছি, মানে চাঁদে বস্তুর ওজন পৃথিবীর বস্তুর ওজনের অর্ধেক, ওই সূত্র অনুযায়ী। তারপর এখানে মানগুলো বসাই, 0.006 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 6, তাহলে হিসাব করলে কত হয়, 0.006 ইন্টু 9.8 ভাগ 6, তাহলে হয় 0.0098 নিউটন। এটা হচ্ছে চাঁদে বস্তুর ওজন। এটা মোটামুটি আগেও দেখাইছি, এখন আর নতুন করে কিছু দেখাইলাম না, বুঝতে পারছো আশা করি, যে 6 গ্রাম থাকলে বা ইয়াতে থাকলে সেটা পরিবর্তন করে নিতে হবে। অনেক সময় অঙ্কের মধ্যে কিন্তু দেখবা দেয়া আছে যে ওই স্থানের, অর্থাৎ যে একটা নির্দিষ্ট স্থান বলা আছে, ওই স্থানের অভিকর্ষ ত্বরণ g ইজ ইকুয়াল টু দেয়া আছে এরকম 11 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এটা দেয়া থাকতেও পারে কিন্তু, বুঝছো, যদি দেয়া না থাকে, যদি কোনো কারণে এই ইনফরমেশনটা দেয়া না থাকে, তখন তুমি g ইজ ইকুয়াল টু 9.8 ধরে নিবা। অনেক সময় দেখবা তুমি হয়তো বা তোমাকে আমি বললাম যে ভাই সব সময় 9.8, কোনো কারণে প্রশ্নের মধ্যে ধরো প্রশ্নকর্তা করলো কি, বলে দিল যে এই ধরে নাও এই এই জায়গার অভিকর্ষ ত্বরণটা এরকম, তাইলে তো তোমার তো আর কিছু করার নাই, তুমি তো 9.8 ব্যবহার করতে পারবে না, এটা নর্মাল ব্যাপার, তোমাকে তখন ওই প্রশ্নকর্তা যেটা দিয়ে দিছে সেটাই ব্যবহার করতে হবে। মোটামুটি এই হচ্ছিল আলোচনা ভর ওজন সম্পর্কিত। আরেকটা জিনিস ম্যান্ডেটরি পড়তে হবে, সেটা হচ্ছে, সেটা কিন্তু পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্নে প্রায় সময় আসে, এবং এটা মানে ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভর এবং ওজনের পার্থক্য। 1 নাম্বার পার্থক্য আমি কি বলবো, সংজ্ঞা দিব। কোন বস্তুর মধ্যে অবস্থিত মোট পদার্থের পরিমাণকে ওজন বলে। কোন বস্তু, প্রথমে দিলাম সংজ্ঞা, 1 নম্বরে সংজ্ঞা দিলাম যে কোন বস্তুর মধ্যে অবস্থিত মোট পদার্থের পরিমাণকে বস্তুর ওজন বলে, ভর বলে। আর ওজন বলে হচ্ছে কোন বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে সেটাকে ওজন বলে। 2 নম্বরে দিলাম হচ্ছে ধরো ভরের একটা বৈশিষ্ট্য দিলাম, ঠিক আছে, যে ভর স্থান ভেদে পরিবর্তন হয় না, অর্থাৎ পৃথিবীতে বস্তুর ভর যা থাকবে, চাঁদে নিয়ে গেলেও বস্তুর ভর তা থাকবে, মঙ্গল গ্রহে নিয়ে গেলেও বস্তুর ভর তাই থাকবে। কি বললাম, পৃথিবীতে বস্তুর ভর যা থাকবে, চাঁদে গেলেও বস্তুর ভর তাই থাকবে, মঙ্গলে নিয়ে গেলেও বস্তুর ভর তাই থাকবে। তার মানে ভর স্থান ভেদে পরিবর্তন হয় না, কিন্তু ওজন, খেয়াল করো, স্থান ভেদে পরিবর্তন হয়। কেন? কারণ ওজন কিন্তু এই জি নামক একটা রাশির উপর নির্ভরশীল, এই জি কিন্তু স্থান ভেদে পরিবর্তিত হয়, তাই বলতে পারি ওজন স্থান ভেদে পরিবর্তনশীল। 3 নাম্বার হচ্ছে ভর বস্তুর অণুপরমাণুর সংযুক্তির উপর নির্ভর করে। ভর বস্তুর অণুপরমাণুর সংযুক্তির উপর নির্ভর করে, অর্থাৎ কি পরিমাণ অণু আছে, কি পরিমাণ পরমাণু আছে, সেটার উপর কিন্তু ভরটা নির্ভর করে, প্রথম সংজ্ঞার মধ্যেই বলছিলাম। কিন্তু ওজন কখনোই বস্তুর অভ্যন্তরীণ অবস্থা, অর্থাৎ ভর অণুপরমাণুর উপর নির্ভর করে না। ওজন কখনোই বস্তুর অণুপরমাণুর উপর নির্ভর করে না। ভর, এটা ধরলাম 3 নাম্বার বৈশিষ্ট্য চলে গেল। 4 নাম্বার বৈশিষ্ট্য কি বলতে পারি? 4 নাম্বার বৈশিষ্ট্য বলতে পারি ভর হচ্ছে একটা ধ্রুব রাশি। ধ্রুব রাশি মানে যেই রাশিটার মান কখনো পরিবর্তন হয় না, অর্থাৎ এই একটা বস্তু, এই বস্তুর ভর পৃথিবীতে যা, মঙ্গলে তা, বুধে যা, চাঁদেও তা, সকল জায়গায় সেম, আমার বাসায় যা তোমার বাসায়ও তা। তার মানে এই বস্তুটার ভর হলো একটা ধ্রুবক রাশি, কিন্তু এই বস্তুটার ওজন কি ধ্রুবক রাশি? না, এই বস্তুটার ওজন ধ্রুবক রাশি না। ধরো আমার বাসায় ওজন আসছে 44 নিউটন, তোমার বাসায় গেলে ওজন চলে আসছে 50 নিউটন, তার মানে তো ধ্রুবক রাশি না। ধ্রুবক তো যেটার মান পরিবর্তন হয় না। তার মানে বস্তুর ভর একটা ধ্রুবক রাশি, কিন্তু ওজন ধ্রুবক রাশি নয়। ওজন হচ্ছে চলক রাশি, মানে পরিবর্তনশীল রাশি, চলক রাশিও বলা যায় না, পরিবর্তনশীল রাশি। 5 নাম্বার, ভর অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে না। বস্তুর ভর অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে না। খেয়াল করো, এই বস্তুটার ভর, আমি এখানে যাই, ওখানে যাই, মঙ্গলে যাই, চাঁদে যাই, যেখানে ইচ্ছা সেখানে যাই, এটার ভর কি পরিবর্তন হবে? কোনোদিনও পরিবর্তন হবে না। অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হলেও পরিবর্তন হবে না এটা ভর। কিন্তু ওজন অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল। ওজন অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল কেন? কারণ সূত্রের মধ্যেই আছে W = mg, অর্থাৎ জি এর উপর নির্ভরশীল এটা। আশা করি মোটামুটি এই 5টা বৈশিষ্ট্য বুঝতে পারছো, আর এটা নিয়ে তো কোনো কনফিউশন থাকার কথা না। এখন ওই তোমাদেরকে একটা কথা বলি, অভিকর্ষ ত্বরণ জি এর মান কেন পরিবর্তন হয়, জি এর মান কেন পরিবর্তন হয়, এই নিয়ে তোমাদেরকে আগের ক্লাসে আমি বলছিলাম যে পৃথিবী কোনো সুষম গোলক নয়, কমলা লেবুর মতো একটুখানি চাপা,
যার কারণে মূল কারণ হচ্ছে এটাই, মূল কারণ হচ্ছে এটাই যে পৃথিবী সুষম গোলক নয়, কমলা লেবুর মতো খানিকটা চাপা, যার কারণে পৃথিবীতে মানে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন। কেন? কারণ সূত্রের মধ্যে আছে জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার, আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, তার মানে পৃথিবীর ব্যাসার্ধ ধ্রুবক নয়, সর্বত্র সমান নয়, যার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মান জি ধারণ করে। এটা হচ্ছে মূল কারণ, এটা মূল কারণ। কিন্তু এর পাশাপাশি আরো কিছু ছোটখাটো লেস ফ্যাক্টর আছে, যেমন পৃথিবীর আহ্নিক গতির জন্য, পৃথিবীর আহ্নিক গতির জন্য অর্থাৎ পৃথিবী নিজ অক্ষের দিকে যেভাবে ঘুরতে থাকে সেই গতির জন্য কিন্তু নির্ভর করে, সেই গতির জন্য নির্ভর করে যে অভিকর্ষ ত্বরণের মান। এটা এর ফলে একটা নিয়ম আছে যে কেন্দ্রাতিক বলের একটা সৃষ্টি হয়, কেন্দ্রাতিক বলের কারণে বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন ধরনের হয়। তবে অভিকর্ষ ত্বরণ আদর্শ বলে ধরে নেওয়া হয়, মানে পৃথিবীতে আদর্শ অভিকর্ষ ত্বরণ ধরে নেওয়া হয় সমুদ্র সমতলে 45 ডিগ্রি অক্ষাংশে, সমুদ্র সমতলে। এটা খুব ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ, ক্লাস 9 এ উঠলে বুঝতে পারবা, একদম যদি মুখস্থ রাখতে পারো খুব ভালো। 45 ডিগ্রি অক্ষাংশ, সায়েন্সে যারা পড়বা তারা মনে রাখো, সমুদ্র সমতলে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানকে আদর্শ বলে ধরে নেওয়া হয়েছে। সমুদ্র সমতলে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানকে আদর্শ বলে ধরে নেওয়া হয়েছে। 9 এ এটা খুব ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ, সায়েন্সে পড়বা যারা আর কি। মোটামুটি এই পর্যন্তই যা বললাম। ইয়া সম্পর্কিত বই কিছু আছে যে জি এর মান পৃথিবীর অভ্যন্তরে গেলে জি এর মানের পরিবর্তন, জি কিভাবে মান পরিবর্তন হবে। আরেকটা ব্যাপার, পৃথিবীর কেন্দ্রে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া হয় তাহলে সেই বস্তুর ওজন শূন্য হবে। পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য, পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জিরো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জিরো। কেন? চিন্তা করো, পৃথিবীর কেন্দ্রে ভর কি কখনো পরিবর্তন হবে? এম এর মান, পৃথিবীর কেন্দ্রে ভর এম কখনো কি পরিবর্তন হবে? না, কখনো পরিবর্তন হবে না, এটা পরিবর্তন হবে না। জি কি পরিবর্তন হবে? হ্যাঁ হবে, জি পরিবর্তন হবে, কারণ জি একটা পরিবর্তনশীল রাশি, স্থান পরিবর্তন করলে জি এর মান পরিবর্তন হয়। তার মানে পৃথিবীর কেন্দ্রে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম, এম তো পরিবর্তন হবে না, এম থাকবে, কিন্তু জি পরিবর্তন হবে। জি যদি পৃথিবীর কেন্দ্রে শূন্য, পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য, যার কারণে বস্তুর ভর হয়ে যায় শূন্য। এটা মনে রাখবা, পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে কোনো বস্তুর ওজন শূন্য, পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন শূন্য, এটা খুব গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। এখন এইগুলা হচ্ছে তোমার বইয়ে বেশ কিছু আছে যে আহ্নিক গতির জন্য পৃথিবীর অভ্যন্তরীণ কোন স্থানে, পৃথিবীর উচ্চতর কোন স্থানে, পৃথিবীর ব্যাসার্ধের কারণে, এই সকল কারণে জি এর মানের পরিবর্তন ঘটে। এইগুলো হচ্ছে তোমার বইয়ের নরমাল আলোচনা, এগুলো আশা করি তোমরা নিজেরা পড়ে নিবা। এটা এই ইয়াটা রাখি। লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে তোমাদের, সেটা হলো মহাশূন্যে এবং লিফটে বস্তুর ওজনের যে পার্থক্য। এই টপিকটা কি? এই টপিকটা হচ্ছে একেবারে তোমার যদি কি বলে, তোমার যদি 9 এ পড়ো তাহলে তোমার জন্য একেবারে সুইটেবল একটা টপিক। 9 এ পড়লে মোটামুটি 9 এ পড়লেও বুঝতে কষ্ট হবে প্রথম প্রথম, 10 এ উঠলে তুমি ঠিকই বুঝে যাবা, তখন অনেক কঠিন কঠিন জিনিস পড়বা তো যার কারণে বুঝে যাবা। তো এই টপিকটা হচ্ছে একটু কঠিন টপিক। এখন এই টপিকটার মধ্যে আসলে কিন্তু তোমাদের খেয়াল করবা, এই টপিকটা কিন্তু তেমন বোর্ডে খুব জোরালো ভাবে কখনো আসে না, আর এই টপিকটা এতটাও মানে গুরুত্ব দিয়ে কেউ করে না, ডিল করে না এই টপিকটা নিয়ে। এখানের মধ্যে কিছু ইনফরমেশন ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? খেয়াল করবা, যখন আমরা লিফটে উঠি, লিফটে যখন উপরের দিকে যায় তখন আমাদের সামান্য ওজন বেড়ে যায়, আমাদের ওজন বেড়ে যায়। আর যখন লিফটটা নিচের দিকে নামে তখন আমরা নিজেদেরকে সামান্য পরিমাণ ওজনহীন মনে করি, অর্থাৎ নিজেদেরকে ওজন সামান্য হারিয়ে যায়। এই ঘটনাটা লিফটে ঘটে। এই ঘটনাটা মনে রাখতে হবে যে লিফটে উপরের দিকে উঠলে কি হয়, নিচের দিকে নামলে কি হয়। লিফট উপরের দিকে উঠলে আমাদের ওজন সামান্য বেড়ে যায় বলে মনে হয়, আর লিফট যদি নিচের দিকে নামে তাহলে আমাদের ওজন সামান্য কমে যায় বলে মনে হয়। তো ওজন যদি বেড়ে যায় তাহলে আমাদের ভূমির সাথে সংস্পর্শটা বেড়ে যাবে, মানে মাটির মধ্যে আমরা আরো লেগে থাকবো। ওজন যদি কমে যায় তাহলে আমরা একটু উপরের দিকে ভেসে ওঠার চেষ্টা করব, ব্যাপারটা এরকম আর কি। তো আর যদি লিফটের তার কেবল, যে কেবলের সাহায্যে লিফটটাকে উপরের দিকে উঠানো হইতেছে, সেই কেবলটা যদি কোনো কারণে ছিঁড়ে যায়, লিফটটা খুব দ্রুত নিচের দিকে নামবে, তখন তুমি দেখবে হাওয়ায় ভাসতেছো, লিফটের মধ্যে হাওয়ায় ভাসতেছো, মানে লিফটের মধ্যেই ভাসা অবস্থায় আছো এইরকম মনে হবে, তখন তুমি সম্পূর্ণরূপে ওজনহীন হয়ে পড়বে। এই তিনটা ঘটনা তোমাকে মনে রাখতে হবে।
যে লিফটের যখন এটা একটা সূত্র আছে m ইজ ইকুয়াল টু g মাইনাস a, এই সূত্র অনুযায়ী বোঝা যায় যে লিফটে ওজন বেড়ে গেছে, ওজন বেড়ে গেছে m ইন্টু জি প্লাস এ, এটা বোঝা যায় ওজন কমে গেছে m ইন্টু জি মাইনাস জি, জি মাইনাস জি মানে কত, m ইন্টু শূন্য, তার মানে কি ওজন শূন্য। এগুলা ওজন যখন লিফট উপরের দিকে এইটা হয় যখন লিফট উপরে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে, এটা হয় যখন লিফট নিচের দিকে যাচ্ছে, এটা হয় যখন লিফট মুক্তভাবে ছিঁড়ে পড়তেছে, তখন বস্তুর ওজন শূন্য, বস্তু যখন লিফটের মধ্যে ভাসতে থাকে, এই ব্যাপারগুলো ঘটে, এগুলো সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়। তো এগুলা তোমার বইয়ের মধ্যে ঠিক এই সূত্রগুলাই ব্যাখ্যা করছে। তোমার বইয়ের মধ্যে আমি যে সূত্রগুলো লিখলাম এই সূত্রগুলোই ব্যাখ্যা করছে যে বস্তু অভিকর্ষ ত্বরণে নিচের দিকে আসতে থাকে, তার কিছু পরিমাণ ত্বরণ সে হারাই ফেলে, সে হারানো ত্বরণ যখন বস্তুর ভরের সাথে যুক্ত হয় তখন যে ওজনটা পাওয়া যায় সেটা তার আগের ওজন থেকে কম হয়, মানে অনেক কঠিন করে লিখছে, বুঝতে অনেক একটু কঠিন, ফিকুলিয়ার বিষয়। তোমাদের জন্য এটা এত ইম্পর্টেন্ট না, আমি বলে দিলাম। মানে এইটা পড়ে তোমার শুধু শুধু মাথা নষ্ট করার কোনো দরকার নেই, এটা একটু হায়ার টপিক, তোমাদের লেভেলে ভুলবশত চলে আসছে। তোমাদেরকে তোমাদেরকে স্মরণ পড়ায় নাই, তোমাদেরকে বেগ পড়ায় নাই, সুষম বেগ অসম বেগ পড়ায় নাই, ত্বরণ পড়ায় নাই, ত্বরণের উদাহরণ পড়ায় নাই, বল কাকে বলে সেটাও পড়ায় নাই, না পড়াইয়া দিয়ে দিছে মহাশূন্যের এই ঘটনাটা। তার মানে এটা একদম উল্টা টপিক। তো মোটামুটি আজকে এই পর্যন্তই। তোমাদের আজকে আমি অফিসিয়ালি এই চ্যাপ্টারটা ক্লোজ ঘোষণা করতেছি, মানে এই চ্যাপ্টারটা আমি পড়াইছি বলে ধরে নিলাম। মোটামুটি আমি তোমাদেরকে যা যা করাইছি তোমরা যদি পুনরায় ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবা। মহাকর্ষ শেষ করলাম, ওকে দেন, ঠিক আছে, শেষ, আল্লাহ হাফেজ।